আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা মলিকুলার অরবিটাল থিওরি। তোমরা হায়ার সেকেন্ডারিতে এটার বেসিক এটা পড়েইছো, মলিকুলার অরবিটাল থিওরি, তার কিছু ফিচার্স এবং স্মল মলিকুলসের ক্ষেত্রে মানে ডায়াটমিক্সের ক্ষেত্রে কিভাবে তার ইলেকট্রনিক কনফিগারেশন হয়, এগুলো তোমাদের জানা। আমরা চেষ্টা করব এই নেক্সট দুটা লেকচারে যে তার বেসিসটা একটু জানার জন্য, যে কি করে এই মলিকুলার থিওরির বেসিসটা কি এবং কিভাবে হচ্ছে। আর আমাদের অ্যাপ্রোচটা কি থাকবে, অফকোর্স আমরা শুরু করব, যেহেতু আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন দেখেছি, তার আগে সলভ টলভ করলাম, আমরা সেইখান দিয়েই আমরা চেষ্টা করব এটা করার। তো প্রথমেই যেটা মলিকুলার অরবিটাল থিওরির মেইন নিয়ে, সেটা হলো প্রথমে জানতে হবে যে দেয়ার ডিফারেন্স বিটুইন মলিকুলার অরবিটাল থিওরি অ্যান্ড ভিবিটি। ভিবিটিটা কি? ভ্যালেন্স বন্ড থিওরি। এর আগে যেটা ছিল মলিকুলার অরবিটাল থিওরির আগে যে ভ্যালেন্স বন্ড থিওরিটা ছিল, এই ভ্যালেন্স বন্ড থিওরিতে তোমরা যেরকম করতে আর কি, ওই যে খোপ এঁকে তার মধ্যে দুটো ইলেকট্রন দিয়ে সেই রকমের জিনিসগুলো। তা বেসিক ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে, হোয়াট ইজ মলিকুলার অরবিটাল অ্যান্ড ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে। ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলছিল যে অ্যাটমিক অরবিটালস, উই আর কনসার্নড অ্যাবাউট অ্যাটমিক অরবিটালস, রাইট? ধরো দুটা অ্যাটম আছে, এ অ্যান্ড বি, দুটা ডিফারেন্ট অ্যাটম, তাদের দুটা অরবিটাল আছে। আমরা ধরে নিলাম এটা একটা অ্যাটমিক অরবিটাল, এটা আর একটা অ্যাটমিক অরবিটাল। আমি জাস্ট স্পেরিক্যাল সার্কুলার রাখছি, বাট এটা তোমাদের যে কোনো শেপেরই হতে পারে। হোয়াটএভার, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা অ্যাটমিক অরবিটাল অফ এ অ্যান্ড দিস ইজ অ্যানাদার অ্যাটমিক অরবিটাল অফ বি। এবং সেটা বলছিল যে যদি বন্ড ফরমেশন হতে হয় তাহলে এ অ্যান্ড বি, ইফ দেয়ার ইজ এ বন্ড ফরমেশন, তাহলে তাদের একটা ওভারল্যাপ করতে হবে, রাইট? ওভারল্যাপ করতে হবে, তাহলে দিস ইজ কল্ড এ বন্ড, রাইট? এই বন্ডটা কিছুই না, ওভারল্যাপ অফ অরবিটালস বাই শেয়ারিং অফ টু ইলেকট্রন। তার মানে এখানে দুখানা ইলেকট্রন আছে, সেটা শেয়ার করে এরা বন্ডিং করছে। এই ইলেকট্রন দুটো এর মধ্যে আছে, আর এদের অরবিটালগুলো এরকম আছে। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এই যে ভিবিটি অ্যান্ড মলিকুলার অরবিটাল থিওরি হলো, মলিকুলার অরবিটাল থিওরি বলছে যে whenever a molecule is formed, যখন একটা মলিকুল তৈরি হলো, there is no such thing, অ্যাটমিক অরবিটাল বলে আর কিছু থাকবে না। হ্যাঁ, মলিকুলটার তখন নিজস্ব অরবিটাল হবে, অ্যান্ড দোজ অরবিটালস আর কল মলিকুলার অরবিটাল। যেই মুহূর্তে তৈরি হয়ে গেল, তখন একটা হলো এই রকমের মলিকুলার অরবিটাল হবে, এবং একটা অরবিটালে যেরকম দুটো ইলেকট্রন থাকতে পারে, সেরকম দুটো ইলেকট্রন এখানেই থাকবে, এই পুরো স্পেসটাতেই থাকতে পারে মলিকুলের। এবং আমরা পরে দেখব যে বন্ডিং তার মানে কি, তাহলে মলিকুলার অরবিটাল থিওরিতে হোয়াট ইজ বন্ডিংটা তাহলে কীরকম হবে। ওকে, তাহলে বেসিক ডিফারেন্স কি, যে বলছে অ্যাটমিক অরবিটাল আর এখানে থাকবে না, যখনই মলিকুল তৈরি হয়ে যাবে তখন মলিকুলের নিজস্ব অরবিটালস হবে, রাইট? অ্যান্ড দোজ অরবিটাল উইল বি কল্ড মলিকুলার অরবিটালস। তার মধ্যে ওই যে আমরা জানি যে বন্ডিং বলে, কাউকে অ্যান্টি বন্ডিং বলে, সেগুলো কেন বলে সেগুলো আমরা একটু পরে আসবো। কিন্তু বেসিক জিনিসটা আমাদের বুঝতে হবে যে এখন আর এর অরবিটাল অফ এ অ্যান্ড অরবিটাল অফ বি এসব বলে কিছু নেই। দিস ইজ দ্য অরবিটাল অফ এ বি মলিকুলটার অরবিটাল। এটা যেরকম বির অরবিটাল ছিল, এটা ছিল এর অরবিটাল, রাইট? এখানে আলাদা করে কোনো অরবিটাল নেই। যেই মুহূর্তে হলো মলিকুলার ইটসেলফ এখন অরবিটাল তৈরি হচ্ছে। তাদের আবার ডিফারেন্ট শেপস আছে, যেরকম অ্যাটমিকের ক্ষেত্রে স্পেরিক্যাল, তারপরে কি আমাদের ডাম্বেল শেপড, ডবল ডাম্বেল অ্যান্ড অল দিস, সেরকম মলিকুলার অরবিটালসেরও আলাদা শেপস আছে, যেগুলো আমরা একটু পরেই দেখব। তাহলে দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যাটমিক অরবিটাল অ্যান্ড মলিকুলার অরবিটাল। যেরকম এখানে একটা ইলেকট্রন ছিল, ধরো এখানে একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন, আমরা তো এই তো জানি ভিবিটিতে দুটো ইলেকট্রন মিলে এখানে শেয়ার করলো। যেই মুহূর্তে শেয়ার হয়ে গেল, মানে যখনই হয়ে গেল মলিকুলটা তৈরি, তখন কিন্তু আর আলাদা করে দুটো ইলেকট্রন কার কোথার থেকে এসছে সব বোঝার উপায় নেই। দুটো
একসাথেই থাকবে, মানে একসাথে মানে একই জায়গায় দুটোই প্রবাবিলিটি একই ইকুয়ালি থাকবে। তা এই মলিকুলার অরবিটাল থিওরির কিছু আছে পয়েন্টস। আচ্ছা, আর কিছু আছে এখানে পয়েন্ট বলার, ঠিক আছে আমি আসছি একটা একটা। সেলিয়েন্ট ফিচার্স অফ এমওটি, এরকম তোমরা বইগুলোতে দেখবে, তোমাদের হায়ার সেকেন্ডারি বইয়েও আছে, আমি যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া তাতেও পাবে। হ্যাঁ, কোথাও 3টা পয়েন্ট, কোথাও 4টা পয়েন্ট, কোথাও 5টা, কোথাও বেশিও থাকতে পারে। আমি এগুলো নিয়েছি, কমপ্লিটলি আছে কিনা তাও জানি না। হ্যাঁ, এখানে দেখো কি লেখা আছে, when atoms combine to form molecules their individual atomic orbitals lose their identity, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। this is the most important feature of molecular orbital theory, the forms new orbital called molecular orbital, একদমই নতুন অরবিটাল তৈরি করবে। হ্যাঁ, তখন আর ওই এস অরবিটাল, পি অরবিটাল এসব বলবো না। তাহলে এটা আমাদের অলরেডি ডিসকাস হয়ে গেছে। সেকেন্ড হলো দ্য শেপস অফ মলিকুলার অরবিটাল ডিপেন্ডস অন দ্য শেপস অফ কম্বাইনিং অরবিটাল। এটা একটু ভিজুয়ালাইজ করলেই বোঝা যায়। ইনফ্যাক্ট এটা ওই তোমরা যদি হাইব্রিডেশনটা যখন পড়েছো কিংবা ভিএসিপিআর থিওরিতে, তখনও দেখবে এটা ওই রকমই ব্যাপারটা। মানে কি হলো, মানে দুটা স্ফেরিক্যাল, দুটা এস অরবিটাল যদি কম্বাইন করে তাহলে যে মলিকুলার অরবিটাল শেপ হবে, একটা এস একটা পি যদি কম্বাইন করে তাহলে তাদের শেপ ওরকম হবে না, কিংবা দুটা পি যদি কম্বাইন করে তাহলে তার শেপ ডিফারেন্ট হবে। বুঝতে পারছো? মানে ইট ডিপেন্ডস অন দ্য ইনগ্রিডিয়েন্টস। সোজা কথা, মানে কীরকম স্বাদ হবে সেটা তো কী উপকরণ দিচ্ছ তার উপরই ডিপেন্ড করবে। তাহলে যেরকম অ্যাটমিক অরবিটাল যারা কম্বাইন করছে তাদের উপর ডিপেন্ড করবে মলিকুলার অরবিটালটার শেপ কীরকম হবে। নেক্সট হলো combination is allowed if the symmetries of the atomic orbitals compatible with one another. রাইট, সিমেট্রি কথাটা আসছে। এই জিনিসটা এখন এক্স্যাক্টলি হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কারণ আমরা সিমেট্রি নিয়ে আলোচনা করিনি অফ অ্যাটমিক অরবিটালস। ধরো তবু বলছি যে ধরো এমন একটা সিমেট্রি থাকলো, তাহলে হলো এটা অ্যালাউডই হবে না। মানে ধরো এক্স, পি এক্সের সাথে পি এক্স, এটা যদি ধরি আমি পি জেড, হ্যাঁ, পি জেড তার সাথে পি এক্স কোনোদিনই কম্বাইন করবে না, হ্যাঁ, বিকজ দেয়ার সিমেট্রি ইজ ডিফারেন্ট, মানে তাদের ডিরেকশনই আলাদা। ওকে, আচ্ছা, combination is efficient if the region of overlap between the two atomic orbital is significant. ঠিক ভিভিটিতে যেরকম ছিল, রিজিয়ন অফ ওভারল্যাপ মানে ধরো একটা এস অরবিটাল, হ্যাঁ, তার সাথে আমার একটা পি অরবিটাল কম্বাইন করছে, ফাইন। এখানে একটা রিজিয়ন অফ ওভারল্যাপ আছে, রাইট। ইফ দেয়ার ইজ ইন সেম ফেজ, একই ফেজে যদি থাকে তাহলে একটা পাচ্ছি। বাট আমার যদি পি অরবিটালটা এরকম হয়, এরকম করে যদি আমি কম্বাইন করতে চাই, তাহলে এখানেও ওভারল্যাপ হবে, এখানেও হবে, বাট দে আর অফ টু অপোজিট ফেজেস। তাহলে এটা যতখানি কনস্ট্রাকটিভ হবে, এটা ডিস্ট্রাকটিভ হবে, অ্যান্ড উইল ক্যান্সেল আউট ইচ আদার, রাইট। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ওভারল্যাপ হবে না। কম্বিনেশন ইজ এফিশিয়েন্ট ইফ দ্য অ্যাটমিক অরবিটালস আর রিলেটিভলি ক্লোজ ইন এনার্জি। হ্যাঁ, ক্লোজ ইন এনার্জি কেন বলছে? কারণ যদি দেয়ার ইজ বিগ ডিফারেন্স ইন এনার্জি, যদি অনেক এনার্জির ডিফারেন্স থাকে তাহলে কম্বাইন করবে না। মানে ধরো 1s কিংবা 2s অরবিটালের সাথে নিশ্চয়ই 5s করবে না, হ্যাঁ, কারণ তাদের এনার্জি গ্যাপ ইজ ভেরি ডিফারেন্ট, হাই। হ্যাঁ, এই হাইটা হওয়ার জন্য সেকেন্ড পয়েন্টটা আমি বলে দিন না। কোনটা স্যার? সেকেন্ড পয়েন্টটা স্যার। Second point, the shapes of molecular orbital depends on shapes of combining atomic orbitals. Atomic orbital যদি স্ফেরিক্যাল শেপের হয় দুটোই, তাহলে এক রকমের শেপ হবে। মলিকুলার অরবিটাল শেপ কী হবে সেটা এখানে বলা হচ্ছে না, বলা হচ্ছে মলিকুলার অরবিটালগুলোর শেপ কীরকম হবে তা ডিপেন্ড করবে যারা কম্বাইনিং অরবিটালের উপর। মানে দুটো পি অরবিটাল কম্বাইন করলে মলিকুলার অরবিটাল, রেজাল্টিং মলিকুলার অরবিটালের শেপ যেরকম হবে, দুটো এস অরবিটাল কম্বাইন করলে সেরকম হবে না, এটা ডিফারেন্ট হবে।
আমরা আরও ক্লিয়ারলি বুঝবো, একটু পরেই আমরা আসবো যখন সব হিসেবে আসবো তখন। ওকে, তাহলে এগুলো হলো মন ফিচার। আচ্ছা, একটা ফিচার আর এখানে বলা হয়নি, 6 পয়েন্ট, এবং এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, নাম্বার অফ কম্বাইনিং atomic orbitals is equal to the resulting molecular orbitals। হ্যাঁ, মানে যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে তারা কম্বাইন করে ঠিক ততগুলোই মলিকুলার অরবিটাল দেবে। মানে দুখানা অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে কখনো তিনখানা মলিকুলার অরবিটাল, একটা বেশিও দেবে না আবার একটা কমও দেবে না। দুখানা অ্যাটমিক অরবিটাল কম্বাইন করলে দুখানা মলিকুলার অরবিটালই দেবে। দিস ইজ, এটা হলো ধরে নিতে পারো এটা 6 পয়েন্ট। ওকে, এবার আমরা আসি যে আমাদের মেইন ইয়েটায়। এই আগে এতক্ষণ যেগুলো ডিসকাস করলাম মোটামুটি তোমাদের হয়তো জানাই ছিল। এবার আসি এই যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, শর্টে এটাকে বলা হয় LCAO, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। এটা মলিকুলার অরবিটাল থিওরির ওয়ান অফ দ্য বেসিস। আমরা আবার ওই ছবিটা আঁকি, ধরো একটা A আর একটা B। হ্যাঁ, এখানে একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে। আচ্ছা, এইবার এই যে অ্যাটমিক অরবিটাল আর এই যে একটা ইলেকট্রন, এর একটা ওয়েভ ফাংশন আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে সাই এ, কারণ আমরা তো একটু আগে মানে আগের যে 5টা লেকচারে আমরা তো এগুলোই ডিসকাস করেছি, রাইট? যে অ্যাটমিক অরবিটাল ইজ নাথিং বাট থ্রি-ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ দিস ওয়েভ ফাংশন হোয়ার দ্য 95% প্রবাবিলিটি আছে ইলেকট্রনটাকে পাওয়ার। তাহলে আমরা ধরে নিচ্ছি এ মলিকুলের সাই এ, তার ওয়েভ ফাংশনটা সাই এ, বির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি সাই বি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কম্বাইন করি, যখন এ আর বি হবে তাহলে দুটা ওয়েভ, তো এ দুটা ওয়েভ কীভাবে ইন্টারেক্ট করতে পারে? দে ক্যান আইদার কম্বাইন কনস্ট্রাকটিভলি, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে পারে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর একটা হতে পারে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটাকে আমরা লিখছি সাই এ প্লাস সাই বি, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটাকে আমরা লিখছি সাই এ প্লাস সরি এটা সাই এ প্লাস তো হবে না, এটা হবে সাই এ মাইনাস সাই বি, অথবা আদার ওয়ে রাউন্ড সাই বি মাইনাস সাই এও করতে পারো, ওটা কোনো ব্যাপার। ওকে, তাহলে এগুলো হলো আমার, তোমার কি হবে, যে মলিকুলটা ফর্ম করলো, যে মলিকুলার অরবিটাল হবে তার ওয়েভ ফাংশন। কিন্তু আমরা তো আগেই বলেছি যে সাই ইটসেলফ ডাজ নট হ্যাভ রিয়েল টু মাচ মিনিং, রাইট? ইটস নট অফ মাচ সিগনিফিকেন্স। কিন্তু আমাদের কি তাহলে সিগনিফাই করে? সাই স্কোয়ার, সাই বি স্কোয়ার, এগুলোর বেশি সিগনিফিকেন্স আছে। ইনফ্যাক্ট এই যে আমাদের শেপগুলো, এগুলো কি, এগুলো আসলে সাই এ স্কোয়ার, সাই বি স্কোয়ারই আমরা এই শেপগুলো দেখতে পারি, ঠিক আছে? অ্যান্ড এই স্কোয়ারগুলো কি অ্যাকচুয়ালি দ্য প্রবাবিলিটি ডেন্সিটি, রাইট, অফ দ্যাট ইলেকট্রন। ওকে, তাহলে আমরা যে এইটা পাচ্ছি, এই দুটোও তাহলে আমাদের খুব একটা সিগনিফিকেন্স না। আমরা আচ্ছা এটাকে আমি বলে নিচ্ছি, ধরো সাই, এটাকে কি বলবো, এটাকে সাই, এটাকে আমি বলছি ধরো সাই সাই 1,
অ্যাকচুয়ালি সাই এ বি না বলে সাই যাই হোক সাই টু, যাই হোক সাই ওয়ান সাই টু ধরলাম। ওকে, তাহলে এগুলো হলো আমার মলিকুলের ক্ষেত্রে সাই। হ্যাঁ, দিজ আর ফর মলিকুল, আর এগুলো ছিল অ্যাটমে। তাহলে সাই ওয়ান স্কোয়ারটা আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট ফর মলিকুলস। তাহলে সাই ওয়ান স্কোয়ারটা কী হবে? সাই এ প্লাস সাই বি এটার হোল স্কোয়ার, ঠিক আছে। আর সাই টু স্কোয়ারটা কি? সাই এ মাইনাস সাই বি তার হোল স্কোয়ার। এখন এগুলাকে যদি আমি এক্সপান্ড করি কি পাবো? সাই ওয়ান স্কোয়ার প্লাস সাই টু স্কোয়ার, সরি সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার প্লাস টু সাই এ সাই বি। আর এখানে পাচ্ছি আমি সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার মাইনাস টু সাই এ সাই বি, ঠিক আছে। আচ্ছা দেখো, হোয়াট ওয়াজ সাই এ স্কোয়ার আর সাই বি স্কোয়ার, এই দুটো কী ছিল? দিস ওয়াজ নাথিং বাট probability of finding the electron for atom A, আর দিস ওয়াজ ফর অ্যাটম বি। যখন লিনিয়ার কম্বিনেশন করলাম, মানে মলিকুল তৈরি করলাম, তখন আমার তার প্রবাবিলিটিটা কী হলো দেখো। আগে কি ছিল? ইন্ডিভিজুয়ালি ছিল সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার, দুটার যদি আমি যোগফল করতাম তাই হতো। কিন্তু মলিকুল তৈরি হতে কি হলো, তাদের কিন্তু ডেনসিটিটা, প্রবাবিলিটিটা বৃদ্ধি পেল। তাই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে বৃদ্ধি পেল। কতটা বৃদ্ধি পেল? প্লাস টু সাই এ সাই বি, যাই হোক মানে টোটাল হলো তোমার পজিটিভ আছে এখানে। এটা আমার বৃদ্ধি পেল, ঠিক আছে। কিন্তু ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে দেখো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কিন্তু হ্রাস পেল, মানে কমে গেল আমার এখানে, ঠিক আছে। বাই দ্য সেম অ্যামাউন্ট মাইনাস টু সাই এ সাই বি, রাইট। মানে ইন্ডিভিজুয়ালি কী ছিল? ইন্ডিভিজুয়ালি তো এটা থাকার কথা ছিল। যদি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা অ্যাটমের এন্টিটি থাকতো, এ আর বি আলাদাই আছে, তাহলে তাদের যদি সাম করতাম, যোগফল করতাম, তাহলে সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার হতো। কিন্তু মলিকুলটা ফর্ম হওয়ার পরে, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার ফলে আমার কিন্তু একটু বেড়ে গেল, আর একটা কম্বিনেশনে কমে গেল। এটাই আমার মলিকুল ফর্মেশনের ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স কেন আমরা তাই বলছি, যেহেতু এখানে ডেনসিটি কমে গেল, এইটাকেই আমরা বলছি তাহলে আমার অ্যান্টিবন্ডিং, আর এটাকেই আমি বলছি বন্ডিং। আমি পরের সেটা স্লাইডে যাচ্ছি। তাহলে এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, হ্যাঁ, সেটাই আমি কি দেখলাম? তাহলে সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার প্লাস টোয়াইস সাই এ সাই বি, এটাকে আমি বলছি বন্ডিং সিচুয়েশন। আর সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার, সরি আবার আমি ভুল করলাম, মাইনাস টোয়াইস সাই এ সাই বি, এটাকেই আমি বলছি অ্যান্টাই বন্ডিং। কেন বলছি? এবার আমরা এনার্জি ডায়াগ্রামটা দেখি। হ্যাঁ, ধরে নাও অ্যাটম এর এনার্জি এখানে আছে, এটা একটা এনার্জি স্কেল। অ্যাটম এর এনার্জি এখানে আছে, অ্যাটম বি ইন্ডিভিজুয়ালি এখানে আছে তার এনার্জি। এবার কম্বিনেশনের পরে যেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, মানে এটা হলো সাই এর আর এটা হলো সাই বি, দুটার এনার্জি এখানে আছে। আচ্ছা, এইখানে দেখো দুটা যোগ হয়ে কি হয়েছিল? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলো সাই ওয়ান, আর একটা হলো ডিস্ট্রাকটিভ হয় সাই টু। তাহলে সাই ওয়ানটা কোথায় হবে? সাই ওয়ানের এনার্জি কি বেশি হবে না কম হবে? দেখো এখানে কিন্তু প্রবাবিলিটি বেড়ে গেছে, মানে দিস ইজ মোর স্টেবিলাইজিং। এখানে ইলেকট্রনটা থাকলে দিস উইল বি মোর স্টেবল। মোর স্টেবল যখনই হবে, আমরা দেখেছি কি মোর স্টেবল মানে ইট উইল বি লোয়ার ইন এনার্জি। তাহলে এটা ধরো এখানে হবে, তাহলে সাই ওয়ানটা হবে আমার কমে গেল। হ্যাঁ, কতটা কমলো? ঠিক যদিও এটা এনার্জির পরিমাপ না, প্লাস টু সাই এ সাই বি এনার্জির পরিমাপ না,
কিন্তু এই দেখো প্লাস আর মাইনাস একই সংখ্যাটা আছে, ঠিক এতটা এনার্জিও কমে গেল। কার থেকে কমলো? উইথ রেসপেক্ট টু এ আর বি প্লাস করে যেটা হচ্ছে, এ আর বির অ্যাভারেজের থেকে ও কমে গেল। ঠিক ততখানি আবার এই অ্যান্টিবন্ডিংটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেটা, সেটা কিন্তু ও বেড়ে যাবে। এটা সাই 2, এটা বেড়ে গেল। এই বেড়ে যাওয়াতে কি হচ্ছে, এখানে ইলেকট্রন থাকতে চাইবে না। মানে এখন যদি বলি ইলেকট্রনটা এইখানে থাকলে বেশি স্টেবল হতো, ইলেকট্রনটা এখানে থাকলে বেশি স্টেবল হতো না এখানে, তাহলে সাই 1-এ থাকলে বেশি স্টেবল ইলেকট্রনটা সাই এ অথবা সাই বি থেকে। সেই জন্য কিন্তু এটাকে আমরা বন্ডিং বলছি। এটাকে আমরা কেন বন্ডিং বলছি? কারণ এইবার মলিকুলটার পরে ইলেকট্রনগুলো কি আর এখানে থাকতে চাইবে আলাদা আলাদা? কারণ এখানে থাকলে তো ওদের এনার্জিটা বেশি থাকবে। ও বরঞ্চ ইলেকট্রন দুটো এখানে পেয়ার আপ করতে চাইবে, রাইট? কারণ এখানে থাকলে ওর ওভারঅল এনার্জিটা ডিক্রিজ করে যাবে। দিস ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর ফরমেশন অফ মলিকুল। এখানে আমার ডিক্রিজ করে যাবে। অন দি আদার হ্যান্ড, কোনো ইলেকট্রন যদি এখানে যায়, তার মানে ওর ইন্ডিভিজুয়াল এ আর বিতে থাকলে যা স্টেবিলিটি ছিল তার থেকে বেশি আনস্টেবল হয়ে গেল, ওর এনার্জি তো বেড়ে গেল এখানে গেলে। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টাই বন্ডিং। মানে ওখানে থাকলে বন্ডিং করতে চাইবে না। হ্যাঁ, কেন চাইবে না? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা এতক্ষণ ম্যাথমেটিক্যালি দেখলাম, এবার একটু পিক্টোগ্রাফিক্যালি দেখি যদি এখানে আছে। হ্যাঁ, ধরো আমি আবার লিখছি এখানে, এটা অ্যাক্সিস বরাবর, ধরো এখানে এ অ্যাটম আছে আর বি অ্যাটম আছে, রাইট? এইবার ধরো এটা হলো আমার একটা ওয়েভ ফাংশনের এটা ধরো এটা সেই সাই এর প্লট। আমার একটু লেখাটা হয়তো হলো, এটা সাই এর প্লট। সাই বির প্লট এরকম আছে, সাই বি। তাহলে এই জায়গাটা আমার ওভারল্যাপ হচ্ছে। হ্যাঁ, এইবার মানে এটা ইন্ডিভিজুয়াল ছিল, এরকম হলো। তাহলে আমার সামেশনটা কি হবে? সামটা হলে তো অ্যাকচুয়ালি বেড়ে যাবে না? সামটা হলে আমার, তাহলে এখানে যদি আমি এরকম দেখি, তাহলে এই জায়গাটা তো আমার ডবল হয়ে গেছে, এটা তো অ্যাডিং হয়ে গেছে। তাহলে এইখানটা আমার এই সব জায়গায় চলে আসবে, তাই না? তাহলে এরকম হয়ে যাবে। তাহলে এইখানটা আমার আগে যা ছিল তার থেকে বেড়ে গেল। এখানে এরকম জায়গায় ছিল, তার থেকে ডেনসিটি বেড়ে গেল, ইলেকট্রনের ডেনসিটি, রাইট? এটা হলো আমার সাই 1-এরটা। আবার যদি ধরো অপোজিট ফেজে থাকে, যদি তারা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে, রাইট, এরকম যদি হয় সাই এ সাই বি, তাহলে এর ক্ষেত্রে কি হবে? সাই এ মাইনাস সাই বি। এর ক্ষেত্রে দেখো এ কে ক্যান্সেল আউট, ইট ইজ ক্যান্সেলিং আউট ইচ আদার, রাইট? এ কে ক্যান্সেল করে দিচ্ছে, রাইট? তাহলে কি হবে? এই জায়গাটার ছবিটা কীরকম হবে? এরকম হবে, রাইট? আমার একটা এক্স্যাক্টলি মিডিলে হওয়ার কথা, যাই হোক আমার ছবিটা ঠিক হয়নি। তার মানে এখানে 0 হয়ে গেল। হ্যাঁ, এখানে কিন্তু প্রবাবিলিটি 0 হয়ে গেল। এটাই হলো আমার সাই 2টা, যেটাকে আমি অ্যান্টি বন্ডিং বলছি। এটাকে আমি বলছি অ্যান্টি বন্ডিং, আর এটাকেই আমি বলছি বন্ডিং মলিকুলার অরবিটাল। হ্যাঁ, সাই 1-এর গ্রাফটা আরেকবার বুঝাবেন? সাই 1-এর গ্রাফটা দেখো, সাই 1-এর গ্রাফটা এখানে অ্যাডিশন হয়ে যাচ্ছে। তুমি ধরো এই যে আমি যে ছবিটা এঁকেছি, এটা ইন্ডিভিজুয়াল এঁকেছি, দুটো আলাদা আলাদা আছে। এবার যদি তোমাকে বলি সব অ্যামপ্লিটিউডগুলো যোগ করো, তাহলে এখানে তো এইটুকুই আছে, এখানে এইটুকুই আছে, যা ছিল তাই আছে। এই জায়গার থেকে অ্যাডিশন হওয়া শুরু হলো না? এই জায়গার থেকে তো অ্যাডিশন হওয়া শুরু হলো। আবার এখানটা হাইয়েস্ট অ্যাডিশন হয়েছে, তাহলে এখানে একটা আছে, তারপরে আবার অ্যাডিশন হয়ে যাচ্ছে। সেই জন্য তাহলে আলটিমেটলি গ্রাফটা এরকম হয়, ছবিটা এরকম হয়, ঠিক আছে? আবার ঠিক নিচেরটা হলো তার সাবস্ট্রাকশন হচ্ছে, তো এখান থেকে আবার এ কে ক্যান্সেল, এইটুকু ক্যান্সেল হচ্ছে, এগুলো আবার ক্যান্সেল হতে হতে এমন একটা জায়গা নিশ্চয়ই আছে যেখানে 0 হয়ে যাচ্ছে, সেটাই এখানে 0 হয়ে যাচ্ছে। এটাই আমরা যখন ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি বলছি, এই যে এটা আমার হলো ইনক্রিজ হচ্ছে প্রবাবিলিটি, এটা হলো আমার প্রবাবিলিটি ইনক্রিজ হচ্ছে, এটা হলো প্রবাবিলিটি ডিক্রিজ হয়ে যাচ্ছে।
তার মানে এই যে ইনক্রিজটা হলো, এই ইনক্রিজটাই হলো 2 সাই এ সাই বি। আর এই যে এইটুক যে আমার ইনক্রিজ হলো, হ্যাঁ, আর এই যে আমার ডিক্রিজটা হয়ে গেল, এটাই হলো আমার -2 এ সাই এ সাই বি। ওকে, এইবার আমাদের কিছু নোটেশানস আছে। নোটেশানগুলো তোমরা অলরেডি জানো, তবু আমি একবার বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে মলিকুলার অরবিটাল বন্ডিংয়ে কোনো আলাদা করে নোটেশান থাকে না, সিগমা পাই এগুলো আসবে পরে। হ্যাঁ, আর এখানে ধরো আমরা এখন যে সাই যেটাকে বলছি, সাই বন্ডিংটাকে অ্যাকচুয়ালি আমরা শুধু জাস্ট সাই বলছি কি সাই বন্ডিং বলছি, অথবা সাই এখানে একটা স্টার দিয়ে দিচ্ছি। এই অ্যাস্টেরিক্স মানেই হলো আমাদের অ্যান্টি বন্ডিং। হ্যাঁ, এটা মাথায় দিয়ে দিই, এটা আমি সাবস্ক্রিপ্ট করলাম, অ্যাকচুয়ালি সুপারস্ক্রিপ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা স্টার দিয়ে দিই, সরি স্টারটা এখানে হবে। হ্যাঁ, এই স্টারটা মানেই হলো আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটাল। হ্যাঁ, ওকে, তাহলে দিস ইজ দ্য থিওরি বিহাইন্ড ওই এনার্জিগুলো কী করে আসছে। হ্যাঁ, এনার্জি উপর নিচে কী করে হচ্ছে, বন্ডিং কোনটার থেকে হচ্ছে, অ্যান্টি বন্ডিং কেন হচ্ছে, তার বেসিক হলো আমাদের এই জিনিসটা। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হলো এই যে দুটো আমরা নিয়েছি না, এই যে এখানেও নিয়েছি দুটো এনার্জি, একটা এ অ্যাটম আর একটা বি অ্যাটম, তারা একই এনার্জিতে আছে। আমি যে ছবিটা এঁকেছি তাতে এ আর বি একই এনার্জিতে আছে। দিস ইজ অনলি পসিবল হোয়েন এ ইকুয়ালস টু বি। এ আর বি যখন সেম অ্যাটম, সেই সব ক্ষেত্রেই হয়। ধরো H2, O2, F2 এদের ক্ষেত্রে, তাহলে হোমো ডাইনিউক্লিয়ার মলিকুলস এদের ক্ষেত্রে, হ্যাঁ, এদের ক্ষেত্রে আমার এই ডায়াগ্রামটা ভ্যালিড। মানে যতটা অ্যান্টিবন্ডিং ঠিক মানে এ বি থেকে যতটা দূরে ঠিক সমদূরত্বেই আছে। আর এই যে ডটেড লাইন, হ্যাঁ, এই যে অ্যান্টিবন্ডিং আর বন্ডিংয়ের মাঝে যে ডিস্টেন্স, তার যে মিড পয়েন্ট, এটাকে আমরা বলছি ব্যারি সেন্টার। ব্যারি সেন্টার, যেরকম ধরো সেন্টার অফ গ্র্যাভিটি আছে ফর মাস, হ্যাঁ, সেন্টার অফ মাস, সেরকম সেন্টার অফ এনার্জি যদি আমরা কিছু বলি, সেটা হলো আমাদের ব্যারি সেন্টার। ঠিক আছে, কিন্তু ধরো এ আর বি নট ইকুয়াল, এ অ্যান্ড বি আর নট ইকুয়াল, তাহলে কি হবে? এ নট ইকুয়ালস টু বি যদি হয়, তাহলে কিন্তু এনার্জিটা ডায়াগ্রামটা এরকম হবে না। তাহলে ধরো এটা এখানে, বিটা হতেই পারে একটু নিচে, বিটা হতে এইখানে, তাহলে ডায়াগ্রামটা কীরকম হবে? তাহলেও তো তারা মলিকুল ফর্ম করবে। তাহলে ধরো বন্ডিংটা এখানে হবে, অ্যান্টি বন্ডিংটা এখানে হবে। তাহলে দেখো এখন কিন্তু বন্ডিং অরবিটালটা মাচ নিয়ার টু বি দেন এ, আর অ্যান্টি বন্ডিংটা মাচ নিয়ার টু এ দেন বি। এসব ক্ষেত্রে আমরা কি বলি? হেটেরো নিউক্লিয়ার, মানে আলাদা আলাদা অ্যাটম আছে। হ্যাঁ, এর ক্ষেত্রে কিন্তু আমি ডাইরেক্টলি এইভাবে লিখতে পারবো না যে এখানে লিখছি সাই বন্ডিং ইকুয়ালস টু সাই এ প্লাস সাই বি। এটা আমি ডাইরেক্টলি লিখতে পারবো না। হ্যাঁ, আর সাই অ্যান্টি বন্ডিং ইকুয়ালস টু সাই এ মাইনাস সাই বি, এটা হয় না। কেন হয় না? কারণ এরা তো সমানভাবে নেই। দেখো এখানে বুঝতেই পারছো, এখানে বন্ডিংটার কাছে আছে বি, তার মানে বন্ডিংটা কিন্তু বি এর প্রভাব বেশি থাকবে এর থেকে। আর এখানে অ্যান্টি বন্ডিংটায় কার প্রভাব বেশি থাকবে? এর প্রভাব বেশি থাকবে, যেহেতু এর এনার্জির কাছে আছে। ঠিক আছে, সেই জন্য কি হয়, এই ইকুয়েশনগুলোতে কিছু কনস্ট্যান্টস দিতে হয়। এমনি যখন যদি সম এনার্জি থাকে তাহলে তো 1-1 মানে ইকুয়ালি কন্ট্রিবিউটিং, কিন্তু এই বন্ডিংয়ে কে বেশি কন্ট্রিবিউটিং? বি। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে সি, আর এখানে একটা ধরো সি বি আর একটা সি এ। হ্যাঁ, এবং এখানে বোঝাই যাচ্ছে যে সি বি উইল বি গ্রেটার দেন সি এ, তাই না? কারণ এখানে কন্ট্রিবিউশন আলাদা হচ্ছে। সিমিলারলি এখানেও তোমার কন্ট্রিবিউশন এখানেও আলাদা আলাদা দিতে হবে, কন্ট্রিবিউটিং করতে হবে। হ্যাঁ, কারণ এইগুলো হলো আমাদের ওয়েটেজ, কতটা কার ওয়েটেজ থাকবে কিসের উপর ডিপেন্ড করবে যদি আলাদা আলাদা হয়। হ্যাঁ,
না হলে খুব সিম্পল কেসে আমরা ওই প্লাস প্লাস আর মাইনাসটা একই থাকবে, সেটা চেঞ্জ হবে না, কারণ একটা হলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা ডিস্ট্রাকটিভ, কিন্তু কার কত ওয়েটেজ থাকবে দ্যাট উইল ডিপেন্ড অন কে কার এনার্জির উপর ডিপেন্ড করবে, কার ইনিশিয়াল এনার্জি কত ছিল। ওকে, তাহলে আপ টু দিস আমরা কি ডিসকাস করলাম? আমরা করলাম মলিকুলার অরবিটাল থিওরি আর ভিভিটির মেইন ডিফারেন্সটা। মেইন ডিফারেন্স হওয়ার পর আমরা আসলাম তার সেলিয়েন্ট ফিচার্স কী কী, সেগুলো আমাদের অলরেডি হয়তো আগের কোর্সেও আমাদের ডিসকাস করা ছিল। এবং তারপরে আমরা দেখলাম লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, খুব সিম্পলভাবে কীভাবে আমরা অ্যান্টি বন্ডিং আর বন্ডিংয়ের কনসেপ্টগুলো জানতে পারলাম, কোনটাকে বন্ডিং বলছি, কোনটাকে অ্যান্টি বন্ডিং বলছি। এবার আমরা আসি আমাদের শেপস অফ মলিকুলার অরবিটালস, রাইট? এই যে শেপস অফ অ্যাটমিক অরবিটাল, ওই যে 2 নম্বর পয়েন্টটা যে ছিল, যে 2 নম্বর পয়েন্টটায় কী ছিল আমাদের, যে শেপস অফ অ্যাটমিক অরবিটাল ডিপেন্ডস অন শেপস অফ কম্বাইনিং অ্যাটমিক অরবিটাল, সেই পয়েন্টটা আমরা বিশেষ করে ডিসকাস করি এখানে। হ্যাঁ, ধরো এখানে দেখো কি আছে, প্রথম স্লাইডটা এটা আছে সিগমা এমোস, মানে সিগমা অ্যাটমিক অরবিটালস ফ্রম লিনিয়ার কম্বিনেশন অফ এস অ্যাটমিক অরবিটালস। ধরো দুটা এস অরবিটাল কম্বাইন করছে, রাইট? দুটা এস অরবিটাল ইজ কম্বাইনিং, তাহলে কি হবে? যদি দুটা একই ফেজে থাকে, তার মানে এটা যদি কনস্ট্রাকটিভ হয়, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, দেন দে উইল কম্বাইন, রেজাল্টিং ইন হোয়াট? রেজাল্টিং ইন increase in probability, electron density probability কোথায়? ইন বিটুইন দ্য টু অ্যাটমস, এই যে বিটুইন দ্য টু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মাঝে বেড়ে গেছে। দেখো এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি কম থাকার কথা ছিল, তাই না? এরকম থাকার কথা ছিল, দুটার মাঝে তো কিছু ছিল না, কিন্তু কম্বিনেশন হওয়ার ফলে এখানে বেড়ে গেছে। এই যে যেটা আমরা দেখলাম এখানে, এই যে এইটা, এই যে ইনক্রিজ হলো, এটাই আমরা এখানে দেখছি। তাহলে শেপটা কীরকম হলো? আমাদের রাগবির বলের মতন হলো। দুটা স্ফিয়ার থেকে আমরা একটা রাগবি বল পেলাম। এটা হলো আমাদের, এটাকে আমরা বলছি সিগমা বন্ডিং অরবিটাল। ওকে, ঠিক আছে। আর এই যে ডান দিকে যে ছবিটা দেখছো, এটা হলো 3D পিকচার, সিমুলেটেড, একটা সফটওয়্যার দিয়ে সিমুলেট করে করা। হ্যাঁ, সেটা তোমাদের ছবি আঁকতে হবে না, ছবি যদি তোমাদের পরীক্ষায় যখন আসবে তোমরা এইরকম ছবিই আঁকবে, জাস্ট এরকম একটা ছবি এঁকে দেবে, দিস ইজ সিগমা, রাইট? ব্যাস, তাহলেই হলো, আর কিছু দরকার নেই। ওকে, এটাও তোমাদের হয়তো দেখে স্ফেরিক্যাল মনে হচ্ছে, বাট দিস ইজ অলসো ট্যাপার্ড। হ্যাঁ, এইগুলো একটু ট্যাপার্ড আছে, এটা একটু লম্বাটেই। হ্যাঁ, ওকে, তাহলে আমার এরকম শেপ হচ্ছে। যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, তাহলে কি হবে? তাহলে দেখো আমার কি হবে, দেয়ার উইল বি এ ডিক্রিজ। আমরা যেটা আগেই দেখলাম, তাই না? এই যে আমরা আগেই দেখেছি এখানে দেয়ার উইল বি ডিক্রিজ, যা ছিল ডেনসিটি তার থেকেও কমে গেল, তাই না? এখানে যে কমে গেল, এবং দুখানা লোব তৈরি হলো, হুইচ আর ডিফারেন্ট, মানে এদের মধ্যে ফেজ আলাদা রং অথবা আলাদা শেডিং, মানে দে হ্যাভ ডিফারেন্ট ফেজ। ওকে, আলাদা ফেজ আছে। ওকে, আচ্ছা, এইবার আসি আর একটা কথায়, আমরা এটাকে সিগমা কেন বলছি, কোন মলিকুলগুলোকে সিগমা বলি? হ্যাঁ, ধরো এটা আমার একটা বন্ডিং অ্যাক্সিস, এটাই তো আমার বন্ড অ্যাক্সিস। এই বন্ড অ্যাক্সিস বরাবর যদি এটাকে ঘোরাই, ধরো 180 ডিগ্রিতে আমি স্কিউ করে যাচ্ছি, মানে একটা কাঠি আছে, আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, তাহলে কি এটা চেঞ্জ হবে? শেপ তো চেঞ্জ হবে না, আমার কাছে তো একই রকম দেখতে লাগবে। যদি চেঞ্জ না হয় 180 ডিগ্রি ঘোরালেও, দেন আই কল ইট সিগমা। তাহলে দেখো এটাও কিন্তু চেঞ্জ হবে না, এটাও যদি এইভাবে ঘোরাই, দিস ইজ অলসো নট চেঞ্জ, এটাও আমি সিগমাই বলবো। বোথ আর সিগমা। তাহলে তফাৎটা কি? এটা হলো আমার বন্ডিং, আর এটা হলো আমার অ্যান্টি বন্ডিং। আর দেখো আর একটা জিনিস, এখানে কোনো নোডাল প্লেন নেই, এখানে কিন্তু একটা নোডাল প্লেন আছে। যেরকম আমরা নোড দেখেছি, রেডিয়াল নোডস অ্যান্ড অল দ্যাট, মলিকুলার অরবিটালসের ক্ষেত্রে আমরা নোডাল প্লেন পাচ্ছি। হ্যাঁ,
দেখো এখানে একটা নোডাল প্লেন আছে, যেহেতু 3Dতে সেই জন্য আমরা প্লেনসের কথা বলছি। তার মানে এখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন 0, আর আরেকটা কি, নোড যখন ক্রস করে যাচ্ছি আমার ওয়েভ ফাংশনের সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই যে নোডাল প্লেন তৈরি হলো, যখনই নোডাল প্লেন আসলো তখনই আমার এখানে বসে যাচ্ছে একটা স্টার, সিগমা স্টার, মানে বনেই বোঝা হচ্ছে এটা আমার অ্যান্টি বন্ডিং অরবিটাল। ওকে, মানে এক্সট্রা যে এখানে যা ছিল তার থেকে বেশি হবে। তার শেপটা এখানে বুঝতেই পারছো এরকম হবে। তাহলে একটা ইলেকট্রন যদি ধরো বলছি একটা ইলেকট্রন বন্ডিংয়ে আছে, বন্ডিং অরবিটালে আছে, তার মানেটা কি? একটা ইলেকট্রন বন্ডিং অরবিটালে আছে মানে সেই ইলেকট্রনটা এ আর বি নিউক্লিয়াসের মাঝে থাকার প্রবাবিলিটি তো হাইয়েস্ট, এখানেই মাঝে থাকার প্রবাবিলিটি হাইয়েস্ট। তার মানে ইট ইজ স্ট্রেনথেনিং দ্য বন্ড, বন্ডটাকে শক্তিশালী করছে। হোয়ারএজ একটা ইলেকট্রন যদি বলি অ্যান্টি বন্ডিং অরবিটালে আছে, তাহলে দেখো ছবি দেখেই বুঝতে পারছো এটার হয় এতে থাকার প্রবাবিলিটি বেশি, না হয় বিতে থাকার প্রবাবিলিটি বেশি, মাঝে তো থাকার প্রবাবিলিটি নেই। মানে ইন্ডিভিজুয়াল অ্যাটম হিসাবে থাকার প্রবাবিলিটি বেশি যদি অ্যান্টি বন্ডিং অরবিটালে থাকে। সেই জন্যই এটাকে বলা হচ্ছে বন্ড বিরোধী, মানে অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটা যদি থাকে তাহলে এর মাঝে থাকবে না কখনই, রাইট? বন্ডিংটা আর হবে না, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বেশি হয়ে যাবে। দেখো এই যে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা এস অরবিটাল এর উপর আছে, একটা এস অরবিটাল বি এর উপর আছে, রাইট? ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বেশি আছে অ্যান্টি বন্ডিং অরবিটালে। বন্ডিং অরবিটাল থাকলে কিন্তু তার মাঝে থাকবে। তাহলে এটা গেল আমাদের এস অরবিটাল কম্বিনেশন হয়ে সিগমা বন্ড ফরমেশন, সিগমা অরবিটালস, মানে সিগমা অরবিটালস ফ্রম এস অরবিটাল। কিন্তু আমরা জানি যে সিগমা অরবিটাল শুধু যে এস অরবিটাল দিয়ে হয় তা না, আমার পি অরবিটাল দিয়েও হতে পারে। বিশেষ করে PZ যদি হয়, আমরা জানি যে অ্যাক্সিস বরাবর যদি হেড অন কলিশন, এটাকে বলি হেড অন কলিশন যদি হয় মানে অরবিটালের, তাহলে কিন্তু আমার সিগমা বন্ড হবে। কেন সিগমা বন্ড হবে? এই সিগমা বন্ডের ইয়েটা তো আমি বলেই দিলাম যে আমি বন্ড অ্যাক্সিস বরাবর ঘুরিয়ে দেখবো 180 যে তা চেঞ্জ হচ্ছে কিনা। এটা ঘোরালে তো সেই নীলই থাকবে, লাল কিছুই থাকবে, এখানেও তো একই থাকবে, চেঞ্জ হবে যাবে না কিছু, রাইট? শুধু এটা ঘুরে যাবে, তাহলে এটা আমার সিগমাই। দেখো এর ক্ষেত্রেও তাই হবে, ঘোরালে আমি কোনো ডিফারেন্স বুঝতে পারবো না, সেই জন্যই আমি এটাকে সিগমা বলছি। আবার ঠিক একই ব্যাপার, পি অরবিটালের তো অলরেডি একটা নোডাল প্লেন আছে, থাকলো, হ্যাঁ, কিন্তু এখানে হলো আমার সেই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দিস ইজ এগেইন এ কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একই ফেজ ওভারল্যাপ করছে, তাহলে আমার কি হলো, ডেনসিটি বিটুইন দ্য নিউক্লিয়াস বেড়ে গেল। দেখো ইন্ডিভিজুয়াল পি অ্যাটম যা ছিল তার থেকে বেড়ে গেল। এই ডান দিকের ছবিটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট আমি দিয়েছি তোমাদের রিয়েল পিকচারটা দেখানোর জন্য, হ্যাঁ, এটা কম্পিউটার সিমুলেট করা, যাই হোক। বাট ইম্পর্টেন্ট ইজ দিস ওয়ান, এই প্যানেলটা দেখলেই হবে। তোমরা দেখো এ আর বির মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে ডেনসিটিটা কিন্তু প্রবাবিলিটিটা কিন্তু বেড়ে গেল। তার মানে একটা ইলেকট্রন যদি বলি এখানে আছে, তার মানে তার কোথায় থাকার প্রবাবিলিটি বেশি? দুটা নিউক্লিয়াসের মাঝে, র্যাদার দেন দুটার ইন্ডিভিজুয়াল লোবের মধ্যে, তার থেকে এখানে থাকার প্রবাবিলিটি অনেক বেশি। কিন্তু যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়, যদি এটার নীলটার সাথে এটা লাল, মানে অপোজিট ফেস করে, তাহলে ঠিক পিকচারটা উল্টে যাচ্ছে। এখানে আবার সেই নোডাল প্লেন চলে এলো, রাইট? সেই জন্য আমি এখানে যে সিগমা স্টার বসিয়ে দিলাম। দেখো স্টার আছে, দেখতে পাচ্ছ কি না জানি না, এখানে স্টার আছে, রাইট? সিগমা স্টার। আচ্ছা, ব্র্যাকেটে লেখা আছে PZ, 2PZ আর 2PZ। তার মানে এখানে বোঝানোর জন্য, মানে আমরা যখন একটা সিগমা মলিকুলার অরবিটাল আঁকবো, তাহলে সেই সিগমাটা কোথার থেকে তৈরি হয়েছে। আমরা তো সবসময় ছবি আঁকি না, ওই যে লাইন দিয়ে দেখাই, তাহলে লাইন দিয়ে দেখালে আমরা বুঝতে কি করে পারবো? ছবি দেখলে তো আমরা বুঝতেই পারবো, ছবি না আঁকলেও আমরা যাতে বুঝতে পারি, সেই জন্য এই নোমেনক্লেচারটা আছে। সিগমা স্টার ব্র্যাকেটে 2PZ, মানে এটা হলো পি থেকে তৈরি, হ্যাঁ, আর কিছু না থাকলে এস থেকে তৈরি, অথবা ব্র্যাকেটে লিখেই দেওয়া যায় যে 1S থেকে না 2S থেকে তৈরি, ঠিক আছে? তাহলে দেখো এটা শেপটা কীরকম হলো, হ্যাঁ, ঠিক দুটার মাঝে আবার সেই নোডাল প্লেন চলে হলো, 0 প্রবাবিলিটি, সেই জন্য এটা অ্যান্টি বন্ডিং। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দুই রকমের সিগমা বন্ড ফরমেশন দেখলাম, একটা হলো এস অরবিটাল দিয়ে, একটা পি অরবিটাল দিয়ে, ভালো কথা।
এবার আমরা চলে আসি পাই পাই এমো লিনিয়ার কম্বিনেশন। পাই বন্ডস কিভাবে তৈরি হচ্ছে, পাই মলিকুলার অরবিটালস। দেখো, যখন আমরা এই যে পি জেডটা যখন সিগমা বন্ড ফর্ম করছে, তাহলে পি এক্সটা কোথায় আছে? পি এক্সটা তাহলে এখানে আছে, রাইট? পি ওয়াইটা কি আছে? ঠিক 90 ডিগ্রি বরাবর আবার এরকম করে আছে। তাহলে একে তো অপরের সাথে কোনোভাবেই হেড অন কলিশন পারবে না। পি এক্স তো আর পি এক্সের সাথে হেড অন কলিশন হবেই না, খুব জোর সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে পারে, সেটাই আমাদের পাই বন্ড। এটা আমাদের সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে। দেখো এবার সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়ে ছবিটা কীরকম হচ্ছে। যদি একই ফেজে করে তাহলে আমরা ইনক্রিজ, দেয়ার উইল এগেইন বি এন ইনক্রিজ ইন ইলেকট্রন ডেন্সিটি ইন বিটুইন। অলরেডি একটা নোডাল প্লেন ছিলই, এখানেও নোডাল প্লেন আছে। নোডাল প্লেন আর নতুন করে ইনক্রিজ করছে না, তাই না? নতুন কোনো নোডাল প্লেন হচ্ছে না, বরঞ্চ ডেন্সিটি একটু বেড়ে যাচ্ছে। পাই বন্ডে পাই ডেন্সিটি বেড়ে যাচ্ছে পাই ইলেকট্রনের, সেই জন্য এটাকে বলছি পাই বন্ড। এবার দেখো পাই আর সিগমা, যেটা বলছিলাম সিগমা বন্ড অ্যাক্সিস বরাবর ঘোরালে চেঞ্জ হয় না, কিন্তু এখানে দেখো এটা যদি আমি ঘুরিয়ে দিই, এটা ঘুরিয়ে দিলে কি হবে? দেখো এটা যদি 180 ডিগ্রি ঘোরাই তাহলে কি হবে? নীলটা উপরে চলে যাবে, লালটা নিচে চলে আসবে, তার মানে দ্যাট ইজ ডিফারেন্ট, একটা ডিফারেন্ট টাইপ অফ ছবি আসলো, তাই তো? চেঞ্জ হয়ে গেল। এই যে চেঞ্জ হয়ে গেল, সেই জন্য আমরা এটাকে বলছি পাই, ইট ইজ নট সিগমা। হ্যাঁ, সিমিলারলি এখানেও দেখো এটাও চেঞ্জ হয়ে যাবে। এটা আবার কি হচ্ছে? এটা হলো আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা, তার মানে অপোজিট ফেজে করছে, তাহলে কেউই করছে না। হ্যাঁ, তার মানে এখানেও আর একটা নোডাল প্লেন তৈরি হলো, আর একটা নোডাল প্লেন হলো। দেখো দিস ইজ নাথিং, একই রকম লাগছে, যেন একটা ইন্ডিভিজুয়াল পি অরবিটালস। এগুলাকে আর পাই বন্ডিং অ্যান্টি বন্ডিং না বলে ইন্ডিভিজুয়াল পি অরবিটাল বললেই ভালো, তাই না? ধরো একদম যা যেরকম ছিল, যেন এ অরবিটালে একটা এ অ্যাটমে একটা পি অরবিটাল আর বি অ্যাটমে আর একটা পি অরবিটাল। হ্যাঁ, সেই জন্য এটা হলো আমার অ্যান্টি বন্ডিং, এটা হলো আমার পাই স্টার। ওকে, হ্যাঁ, তাহলে পাই অ্যাটমিক অরবিটাল আমরা একটা ফরমেশন দেখলাম ফ্রম পি অরবিটাল। এরপরে কি আছে? এরপরে মলিকুলার এনার্জি লেভেল ডায়াগ্রামস যেগুলো আছে সেগুলো আমরা পরের দিন দেখব, পরের লেকচারে। হ্যাঁ, কারণ এখানে এগুলো অনেকটাই কিছু জানা আছে তোমাদের। হ্যাঁ, এটা হ্যাঁ বলো, হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো। স্যার এই লাস্টের ডিটা একবার বুঝিয়ে দিন না, পাই স্টার কি করে হলো? পাই স্টার, হ্যাঁ আপনি বললেন না যে স্পিন করলে সেম থাকবে ওই জিনিসটা। ও, স্পিন করলে সেম থাকবে না, এখানে থাকবে না। এখানে যদি আমি স্পিন করি, ধরো এটা যদি আমি এরকম করে ঘুরিয়ে দিই 180 ডিগ্রি, এখানে ঘুরিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে ছবিটা এরকম হয়ে যাবে না? ধরো এরকম আছে তো, তাহলে এখানটা এটা ঘোরালে কি দাঁড়াবে? ধরো এইখানে, তাহলে ধরো আমি লালটা হয়ে যাবে তাহলে আমার এখানে, হ্যাঁ, আর এই লালটা নিচে চলে আসবে, এই দিকেরটা এখানে চলে আসবে, আর এটা হয়ে যাবে নীলটা, এরকম চেহারা হয়ে যাবে না? ঠিক সিমিলারলি এটাও যদি ঘুরিয়ে দিই তাহলে নীলটা উপরে চলে আসবে, লালটা নিচে হয়ে যাবে। সেই জন্য যে চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা আমরা বলছি এটা সিমেট্রিক না ঘোরালে। হ্যাঁ, এটার আর একটা টার্ম আছে, এটার টার্মটা আছে হলো তোমার, সরি ওই টার্মটা এখানে ব্যবহার করা যাবে না, এটা হলো আর একটা ওটা অন্য একটা সিমেট্রিক টার্ম। এটা হলো আমার সিগমা আর পায়ের ডিফারেন্স। হ্যাঁ, সিগমা পাই কোনটা কেন বলছি? সিগমা হলো যেটা আমরা এরকম বন্ড অ্যাক্সিস বরাবর ঘোরালে কোনো চেঞ্জ লক্ষ্য করব না। দেখো এগুলোতে বন্ড অ্যাক্সিস বরাবর যদি ঘোরাও একই রকম লাগবে, কোনো চেঞ্জ হবে না। অ্যান্টি বন্ডিং হোক কি পাই বন্ডিং হোক, অ্যান্টি বন্ডিং হোক কি বন্ডিং হোক, এই দুটোর ক্ষেত্রেই তুমি যদি বন্ড অ্যাক্সিস বরাবর ঘোরাতে থাকো, দেয়ার উইল বি নো চেঞ্জ।
তাহলে সেগুলোকে আমরা বলছি সিগমা। কিন্তু পাইতে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বন্ড অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি ঘোরা, হ্যাঁ, সেই জন্য আমরা এগুলোকে বলছি পাই। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে বলে নেই, যখন বললামই, ধরো এখানে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি, হ্যাঁ, একটা ধরো সেন্টার অফ মানে সেন্টার অফ দ্য মলিকুল যদি থাকে, হ্যাঁ, আমি এখানেও আমার একটা ধরো সেন্টার আছে, একটা সেন্টার। ধরো আমরা সিমেট্রি চ্যাপ্টারটা যখন পড়বো সেটা আরও ভালো করে দেখবো, তবুও আমরা একবার বলে নেই এখানে। ধরো যে কোনো একটা সারফেস থেকে, যে কোনো একটা পয়েন্ট, আমি যে কোনো একটা পয়েন্ট থেকে আমি এই সেন্টার অফ দি লাইন টানলাম সোজাসুজি, ঠিক আছে? আবার ঠিক উল্টো দিকে, ঠিক 100 ডিগ্রি মানে একদম উল্টো দিকে আমি ঠিক অতটাই ডিস্টেন্স গেলাম, ঠিক সেম ডিস্টেন্স গেলাম। ইফ আই রিচ, আমি যদি এমন একটা জায়গায় যাই যার ফেসটা একই, সেম ফেস, সেম একই রকম জায়গায় আছি, তাহলে আমি এইগুলোকে বলবো জেরাডে। হ্যাঁ, এটা সাবস্ক্রিপ্ট হলো জি দিয়ে লেখা হয় জেরাডে। কেন বলছি জেরাডে? মানে এটার সেন্টার অফ সিমেট্রি আছে, হ্যাঁ, সেন্টার অফ ইনভার্সন আছে, হ্যাঁ, এটাকে আমি বলছি তাহলে সেন্টার অফ ইনভার্সন। একটা স্ফিয়ারেরও সেন্টার অফ ইনভার্সন আছে, কিন্তু এটার কি সেন্টার অফ ইনভার্সন আছে? দেখো, যে কোনো একটা জায়গার থেকে আমি রওনা দিচ্ছি, এটুকু অবধি গেলাম, ঠিক ততখানি আবার উল্টো দিকে গেলাম, নীলে ছিলাম, লালে চলে আসলাম, তাহলে তো এটা নেই। সো দিস ইজ নট সেন্টার অফ ইনভার্সন, নট এ সেন্টার অফ ইনভার্সন। এখানে সেন্টার অফ ইনভার্সন নেই, সেই জন্য এটাকে আমরা বলছি উনজেরাডে। এটা জার্মান টার্ম ফর সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক। এটা আমরা যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বো এটা আরও লাগবে, হ্যাঁ, কিন্তু ফর দ্য টাইম বিং আমরা বলে নেই যে সিগমার ক্ষেত্রে, সিগমা অরবাইটালের ক্ষেত্রে বন্ডিংটা জেরাডে, নন বন্ডিংটা উনজেরাডে। দেখো এখানেও তাই, যে কোনো জায়গার থেকে আসো ঠিক উল্টা দিকে একই আছে, যে কোনো জায়গার থেকে যাও ঠিক উল্টো দিকে একই আছে, তাহলে এটাও হলো আমার জেরাডে, হ্যাঁ, এটাও আমার জেরাডে। এটা কিন্তু উল্টো হয়ে যাবে, এখানে আসো ঠিক উল্টে গেল, যে কোনো জায়গার থেকে যাও ঠিক উল্টে যাবে, তাহলে এটা আমার উনজেরাডে। এটাও সিগমা, তাহলে সিগমার ক্ষেত্রে কি হলো? বন্ডিংটা জেরাডে, নন অ্যান্টি বন্ডিংটা উনজেরাডে, রাইট? কিন্তু পায়ের ক্ষেত্রে ঠিক উল্টে গেল, পায়ের ক্ষেত্রে বন্ডিংটাই দেখো সেন্টার অফ ইনভার্সন নেই। দেখো পায়ের ক্ষেত্রে ঠিক উল্টো, এখান থেকে এখানে যাও চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে এখানে আসো চেঞ্জ হয়ে গেছে। পায়ের ক্ষেত্রে বন্ডিংটাই উনজেরাডে, আবার অ্যান্টি বন্ডিংটা কিন্তু জেরাডে, রাইট? এখানে কিন্তু সেন্টার অফ ইনভার্সন আছে, এটা জেরাডে, রাইট? তাহলে পাই আর সিগমার ক্ষেত্রে এটা উল্টে যাচ্ছে, হ্যাঁ, পায়ের ক্ষেত্রে বন্ডিংটা জেরাডে, অ্যান্টি বন্ডিংটা উনজেরাডে। পায়ের ক্ষেত্রে সিগমার ক্ষেত্রে বন্ডিংটা জেরাডে, অ্যান্টি বন্ডিং উনজেরাডে, আর পায়ের ক্ষেত্রে বন্ডিংটা উনজেরাডে, অ্যান্টি বন্ডিংটা জেরাডে, মানে সিমেট্রি। ওকে, তা আজকে এইটুকুই থাক, শেপস অফ দ্য মলিকুল। পরের দিন আমরা যেটা দেখব, আমরা দেখব ইলেকট্রনিক কনফিগারেশন আর এনার্জি লেভেল ডায়াগ্রামগুলো। হ্যাঁ, আমরা এই এনার্জি লেভেল ডায়াগ্রামগুলো ডিসকাস করব, কেন চেঞ্জ হচ্ছে তার মধ্যে। ওকে, এখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো।